সরকার একটা রাষ্ট্র চালানোর জন্য ন্যূনতম কোনো যোগ্যতা রাখে না, এই ঘটনা দিয়ে সেটা খুব ক্লিয়ারলি প্রমাণিত হয়। আমরা জানি যে সরকারি চাকুরি আইন একটা নতুন অধ্যাদেশের মাধ্যমে 2025 সালে আবার সংশোধন করে দেয়া হয়েছে। এটা 18 সালে একবার এটা আইন করা হয়েছিল। এখন যেহেতু সংসদ নেই, তাই অধ্যাদেশের মাধ্যমে এটা হয়েছে। মজার ব্যাপার হচ্ছে এখানে যেই আইনের যে ধারাগুলো নিয়ে প্রচুর কথাবার্তা হচ্ছে, এগুলো আসলে আগে ছিল, এগুলো ছিল না তা না। 1979 সালে জিয়াউর রহমানের সময় এখানে এগুলো ছিল, বরং আরও কিছু গুরুত্বপূর্ণ ইস্যু ছিল যেগুলো এই নতুন অধ্যাদেশে সংযুক্ত করা হয়নি। কি হয়েছে এটা আসলে বলে শোনা, কিন্তু আমি যে কথাটা বলতে যাচ্ছি, এই একটা ঘটনা প্রমাণ করে যে এই সরকার এই রাষ্ট্র চালানো এবং বিশেষ করে ভালনারেবল সময়ে রাষ্ট্র চালানোর জন্য কতটা অথর্ব, অক্ষম এবং অযোগ্য একটা সরকার। বেসিক একটু কথা বলে নেই, আমরা আসলে ওই টেকনিক্যালিটিসে ঢুকতে চাই না, কে সঠিক কে ভুল সেই আলোচনা আমার করার জন্য এই ভিডিও না। এখানে 4টা শর্ত আছে যেগুলো নিয়ে শাস্তিমূলক ব্যবস্থা হতে পারে। এগুলো হচ্ছে, এমন কোনো কাজ করেন যা অনানুগত্যের সামিল বা অন্য কর্মচারীর মধ্যে অনানুগত্য সৃষ্টি করে বা শৃঙ্খলা বিঘ্নিত করে বা কর্তব্য সম্পাদনে বাধা সৃষ্টি করে, ছুটি নিয়ে বা না নিয়ে বা যুক্তিসঙ্গত কারণ ছাড়া অন্য কর্মচারীদের সঙ্গে সমবেতভাবে বা এককভাবে কাজে অনুপস্থিত বা বিরত থাকলে, কোনো কর্মচারীকে তার কাজ থেকে অনুপস্থিত থাকতে বা বিরত থাকতে বা কর্তব্য পালন না করার উস্কানি বা প্ররোচিত করলে এবং সরকারি কর্মচারীকে কাজে উপস্থিত হতে বা কাজ করতে বাধা দিলে তা অপরাধ হিসেবে গণ্য হবে। আমরা জানি এখানে খুব অল্প সময়ের দুটো নোটিশে তাদের চাকরিচ্যুত করা পর্যন্ত, মানে অনেক পদক্ষেপ নিয়েও হতে পারে, কিন্তু অনেক পদক্ষেপ নেওয়া যেতে পারে শাস্তিমূলক, কিন্তু চাকরিচ্যুত করা যাবে এরকম অপশন আছে। আগে যেটা ছিল বিভাগীয় মামলা করতে হবে, সেই মামলার মাধ্যমে ধাপে ধাপে খুবই লেংদি একটা প্রসেস ছিল, সেই প্রসেসে এটা করতে হতো। এখন এটাকে সহজীকরণ করার চেষ্টা করা হয়েছে এবং বলা বাহুল্য এটা আমাদের সরকারি কর্মকর্তা কর্মচারীরা পছন্দ করবেন না। তারা নিজেদেরকে আসলে যে জায়গায় দেখতে পছন্দ করেন, তারা যা ইচ্ছে তা করবেন, কিন্তু তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া যাবে না। এবং এই যে তারা রাস্তায় নেমে আসলেন, মজার ব্যাপার হলো তারা যে নেমে আসলেন, এই অধ্যাদেশ কিন্তু জারি হয়ে গেছে, তার মানে এটা এখন আইনের মতো এফেক্টিভ। সরকার চাইলে এই অধ্যাদেশের অধীনে এই অপরাধগুলো কিন্তু এখন সংগঠিত হচ্ছে এবং তাদের বিরুদ্ধে সরকার চাইলে ব্যবস্থা নিতে পারে। এর মধ্যে কতগুলো বাজে কাজ হয়েছে। আমি আবারও বলছি, আমি আসলে এই টেকনিক্যালিটিসে ঢুকছি না, কোনটা ভালো কোনটা খারাপ। আমি ব্যক্তিগতভাবে মনে করি যে সরকারি কর্মকর্তা কর্মচারীদের জবাবদিহিতার আওতায় আনা দরকার, তাদের কাজের যোগ্যতা দক্ষতা মূল্যায়ন করা দরকার, সেটার ভিত্তিতে তাদেরকে রাখা হবে কি হবে না সেই সিদ্ধান্ত নেওয়া দরকার। 79 সালে কিন্তু এটা ছিল, ক্রমাগত কেউ খারাপ পারফর্ম করলে তার চাকরি যেতে পারে, সেই অপশন ছিল। এই অপশনগুলো আনতে হবে। বাংলাদেশের বাজেটের, রাজস্ব বাজেটের প্রধান খরচটা হয় এই সরকারি। এর মধ্যে অকাজ হয়েছে। আমি আমাদের এটা বরাবরের মতো দেখেছি, এনসিপির নেতারা হুমকি দিচ্ছেন আবার বিপ্লব করবেন এখানে গিয়ে, বন্দরে গিয়ে, সচিবালয়ে গিয়ে। একটা কথা মনে রাখা দরকার, তাদের এইসব জায়গা থেকে সরে আসা উচিত। তারা কোনোদিন কোনো বিপ্লব করেননি। এটা একটা গণ অভ্যুত্থান ছিল, গণ অভ্যুত্থান, স্বতঃস্ফূর্ত গণ অভ্যুত্থান। এই গণ অভ্যুত্থানের সামনে তারা ছিলেন মাত্র, তাদের অর্গানাইজ করা গণ অভ্যুত্থান না। আবারও বলছি, তাদের অর্গানাইজ করা গণ অভ্যুত্থানও না। সুতরাং এই রকম হুমকি ধামকি ভালো কিছু না। সরকারের কিছু কর্মচারী, প্রজাতন্ত্রের কিছু কর্মচারী যদি এই ধরনের মুভমেন্টে যায়, সেটা সরকার আইনানুগ ব্যবস্থা নেবে, এমনকি নতুন আইনেও ব্যবস্থা নেওয়ার সুযোগ আছে, যা যা করার। এমনকি তাদেরকে এই আন্দোলন থেকে সরানোর জন্য যদি বল প্রয়োগ করতে হয়, সেটাও সরকার করবে। তারা কেন হুমকি দেবেন এভাবে? এগুলো খুবই খারাপ প্রবণতা এবং দেশকে সাংঘর্ষিক অবস্থায় নিয়ে যাওয়ার পরিস্থিতি তৈরি করে। শুধু সেটাই না, আমরা দেখলাম যে আজই ওখানে আরেকটা সংগঠনও কাছাকাছি একটা সমাবেশ মতো করেছে এই কর্মচারীদের বিরুদ্ধে গিয়ে। কোনোভাবে আমরা এগুলোকে সমর্থন করি না, করতে পারি না। এবার শুরুতে যে বিষয়ে কথা বলছিলাম, মূল ইস্যু, এটা সরকার কতটা রাষ্ট্রকে না বুঝে রাষ্ট্রের দায়িত্বে আছে তার প্রমাণ দেখি আমরা গত কিছুদিন থেকেই। সরকার সংঘাত, যদি রেডিও থাকে এটা তারা জারি করতে গেলেন কেন? এখন কেন গেলেন? তারা করে দিলেন, ঠিক আছে, আপনি এটা করেছেন, তো এই মুহূর্তে যেহেতু একটু খারাপ পরিস্থিতি আছে, সেদিকটা এক ধরনের সুস্থির অবস্থা, আসার পরে অধ্যাদেশে তারা যেতে পারতেন যদি যেতে চান। গেলেন, প্রমাণ করলেন কিছুই বোঝেন না। ওই দুইটার সাথে একসাথে ফাইট করা, সেনাবাহিনী বিএনপির সাথে একই সাথে ফাইট করাও স্টুপিডিটি। তারপর এখন এখানে যোগ করছেন। এর মধ্যে দীর্ঘদিন থেকে এনবিআর ফাইট করছে, সরকারের সাথে আন্দোলন করছে, সব একত্র করছেন। আর স্বাভাবিকভাবেই যেহেতু দীর্ঘদিন থেকে সরকার যে কোনো অন্যায় অন্যায্য দাবি দাবার বিরুদ্ধেও কিছু বলেনি, আরো অনেকেই মাঠে আছে ন্যায্য অন্যায্য নানান দাবি দাওয়া নিয়ে।
খেয়াল করি দলগুলো যখন প্রধান উপদেষ্টার সাথে বসেছে, তারপর প্রেস সেক্রেটারি বলেছেন আওয়ামী লীগকে নিষিদ্ধ করার পর দেশে নাকি একটা যুদ্ধাবস্থা বিরাজ করছে। প্রধান উপদেষ্টা বলছেন, তো যুদ্ধাবস্থা যদি বিরাজ করে উনি বুঝে থাকেন, নতুন নতুন ফ্রন্ট এখন খুলছেন কেন? এবং এটা কিন্তু সত্য, আওয়ামী লীগ সংঘাত বাঁধানোর চেষ্টা করবে বা কোনো কারণে বেঁধে গেলে সেখানে তারা সুযোগ নেওয়ার চেষ্টা করবে। কেন, ওবায়দুল কাদেরের একটা ইন্টারভিউ আমাদের সামনে এসছে ভারতীয় একটা মিডিয়ার সাথে, সেখানে তিনি ক্লিয়ারলি বলেছেন তিনি নাকি 3 মাস দেশে ছিলেন। সত্য মিথ্যা জানি না, কিন্তু তার দাবি হচ্ছে ছিলেন, এবং তিনি এই যে সব কেওস হচ্ছে সেখানে কিছু করা যায় কিনা সেই চেষ্টা করছিলেন। ওবায়দুল কাদের বলুক না বলুক, এই ধরনের চেষ্টা যে আছে, এই ধরনের চেষ্টা যে হবে, এটা আমরা খুব ভালো মতো জানতে পারি, বুঝতে পারি। তারা টাকা খরচ করে ঝামেলা বাঁধাবে, ঝামেলা বেঁধে গেলে সেখানে টাকা ঢালবে যাতে ঝামেলাটাকে আরো খারাপ পর্যায়ে নিয়ে যাওয়া যায়। এগুলো তো নতুন কথা না, সরকার রিপিটেডলি বলেছে এবং এগুলো বলে আমাদের সমর্থন অর্জন করারও চেষ্টা করছে। তো তাহলে এসব নতুন নতুন কেওসের মধ্যে সরকার ঢুকছে কেন? এই প্রশ্ন তো আমরা করতেই পারি, বা আমাদের করা উচিত। অবিশ্বাস্যভাবে করল। সেজন্যই বলছি যে সরকার যত সময় ক্ষমতায় থাকছে, আস্তে আস্তে এই প্রশ্ন উঠতে শুরু করবে। বাকি সবকিছু বাদ দেই, নির্বাচন পর্যন্ত যাওয়ার জন্য এই সরকারকে ডেইলি কাজও যা যা করা দরকার, যা যা ম্যানেজ করা দরকার, সেটাও আদৌ তারা পারবে কিনা, এই প্রশ্ন করা দরকার। এবং এই প্রশ্ন আমাদের মনে হয় জোরে সোরে